সন্দেশখালীর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শুধুমাত্র তৃণমূলকে বেইজ্জত করবে বলে বিজেপির নির্দেশে সেন্ট্রাল এজেন্সি এবং সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন এলাকায় গিয়ে তল্লাশির নামে প্ররোচনা দিচ্ছে। একদিকে শুভেন্দুর মতো করাপ্টেড রেজিস্টার্ড চোর, ক্যামেরার সামনে টাকা নেওয়া সিবিআই এর এফআইআর নেমড, তাদের বাড়িতে রেড হয় না, কিন্তু যেখানেই বিজেপি সংগঠনে পাল্লা দিতে পারছে না সেই জায়গাগুলোকে গিয়ে এলাকার মানুষকে প্রভোগ করছে, প্ররোচনা দিচ্ছে। সন্দেশখালীর ঘটনাও একই জিনিস। সাত সকালে এলাকায় গিয়ে প্ররোচনা দিয়ে একটা গন্ডগোল পাকিয়ে তারপর সেটা তৃণমূলের নামে বা এলাকার মানুষের নামে দোষারোপের চেষ্টা করা। শীতের সকাল, ঠান্ডার সকাল, আবহাওয়া ঠান্ডা, কিন্তু তারপরেই গরম হয়ে উঠল কখন থেকে। সব ঘড়ি ধরে দেখাবো বেতাজ বাদশাহ শাহজাহান শেখের বাড়িতে যখন গেলেন ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। সেই সময় থেকে শুরু হলো সকাল 7:10 শাহজাহান শেখের বাড়িতে ইডি। ভাবতেও পারা যায়নি তখন ইডি আধিকারিকরা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে, একই সঙ্গে আমরা ভাবতেও পারিনি এই রকম ভাবে আমরা হামলার মুখে পড়ব। 7:10 থেকে 7:40 তৃণমূল নেতার বাড়িতে ডাকাডাকি, হাঁকাহাঁকি, একতলা দোতলা উদ্দেশ্য করে কোনো সাড়া মেলেনি। শেখ শাহজাহান কি বাড়িতে ছিলেন তাও জানা যাচ্ছে না। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তখন ইডি তল্লাশিতে গেছে, ডাকাডাকি শুরু করেছে। এবং তারপরে দেখুন সকাল 7:50 শেখ শাহজাহানের বাড়ির তালা ভাঙার চেষ্টা। ততক্ষণে কিন্তু ছড়িয়ে গেছে, গ্রামে গ্রামে রটে গেছে যে শেখ শাহজাহানের বাড়িতে ইডি এসেছে তল্লাশি করতে। আর শেখ শাহজাহান যথেষ্ট দাপুটে নেতা, পঞ্চায়েত ভোটেই নাকি 64,000 ভোটে জিতেছিলেন। আর তালা ভাঙার খুব চেষ্টা করছেন তালা ভাঙার কেন্দ্রীয় বাহিনী, তালা ভেঙে ফেলার উপক্রম। ঠিক সেই সময়ই আস্তে আস্তে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা। এবার বিক্ষোভকারীদের জমায়েত 8:10-এ চলে এলেন বেতাজ বাদশার ঘনিষ্ঠরা। তারা মহিলা পুরুষ নির্বিশেষে এসে বিক্ষোভ দেখাতে শুরু করলেন এবং শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করলেন। যদি যেতে হয় তাহলে বুকের ওপর দিয়ে যেতে হবে ইডিকে, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে। ইডি বেতাজ বাদশার বাড়িতে, শেখ শাহজাহানের বাড়িতে। আর তারপর শুরু হলো হামলা, রে 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 করে হামলা শুরু হলো। একেবারে ইডি আধিকারিক থেকে আরম্ভ করে সংবাদ মাধ্যম থেকে আরম্ভ করে সবার গাড়িতে হামলা। ইডিকে ঘিরে বিক্ষোভ শুরু, ইডির আধিকারিকদের মাথা ফাটিয়ে দেওয়া হলো, 5-5টা গাড়ি ভাঙচুর করা হলো। সাংবাদিকরাও রক্ষা পেলেন না, সংবাদ মাধ্যমের অধিকাংশ প্রতিনিধিদের মারধর, এমনকি গাড়ির চালকদেরও মারধর, ক্যামেরা পার্সনদের মারধর। আর সকাল 8:20 এবার ইডি সাংবাদিকদের ওপরে হামলায় দেখুন সেই হামলার ছবি, হামলার ঘটনা, গাড়ি ভাঙচুর। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযোগ হলে সেই মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে। পুলিশকে সেই মতো নির্দেশ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত এই মুহূর্তে দাবি নবান্নর, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযোগ হলে সেই মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে। পুলিশকে সেই মতো নির্দেশ দেওয়া হয়েছে, দাবি করেছে নবান্ন। আপনারা দেখছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অমিত এবং ক্যামেরা পার্সন বিপুল। অমিত কলকাতায় বেসরকারি হাসপাতালে ভর্তি, আর বিপুল ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি। অন্যান্য সাংবাদিকদের ওপরেও হামলা, আর আমাদের প্রতিনিধিরাও যথেষ্ট আহত। আর তৃণমূল কি বলছে? তৃণমূল বলছে সকাল সকাল যেখানে সেখানে চলে যাচ্ছে প্রভোকেশন, প্ররোচনা দিলে এরকম তো হতেই পারে। কুণাল ঘোষ কি বললেন দেখুন। সন্দেশখালীর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শুধুমাত্র তৃণমূলকে বেইজ্জত করবে বলে বিজেপির নির্দেশে সেন্ট্রাল এজেন্সি এবং সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন এলাকায় গিয়ে তল্লাশির নামে প্ররোচনা দিচ্ছে। একদিকে শুভেন্দুর মতো করাপ্টেড
রেজিস্টার্ড চোর, ক্যামেরার সামনে টাকা নেওয়া, সিবিআই এর এফআইআর নেমড, তাদের বাড়িতে রেড হয় না। কিন্তু যেখানেই বিজেপি সংগঠনে পাল্লা দিতে পারছে না, সেই জায়গাগুলোকে গিয়ে এলাকার মানুষকে প্রভোগ করছে, প্ররোচনা দিচ্ছে। সন্দেশখালীর ঘটনাও একই জিনিস। সাত সকালে এলাকায় গিয়ে প্ররোচনা দিয়ে একটা গন্ডগোল পাকিয়ে তারপর সেটা তৃণমূলের নামে বা এলাকার মানুষের নামে দোষারোপের চেষ্টা করা। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি কি বললেন দেখুন। যে কোনো রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায়, সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায়, সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্বও কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের। কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে। এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয়, এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ। আর এবার চলে যাব আবারও আমাদের প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, এখনো পর্যন্ত জানা যাচ্ছে কিনা যে বেতাজ বাদশাহ সেই শাহজাহান শেখ যখন ইডি তল্লাশিতে এসেছিল, যখন ইডি আধিকারিকরা ডাকাডাকি করেও সাড়া পাননি, সেই সময় কি তিনি বাড়িতে ছিলেন? হ্যাঁ দেখো অয়নদা, এটা কিন্তু এখনো কিন্তু জানা সম্ভব হয়নি। তার কারণ এই শাহজাহান শেখের যেহেতু ভেতর থেকে তালা দেওয়া ছিল শাহজাহান শেখের বাড়িতে, সেই জন্য কিন্তু প্রাথমিকভাবে মনেই করা হচ্ছে যে শাহজাহান শেখ ভেতরে ছিল এবং ভেতর থেকে তালা দেওয়া ছিল, এবং যে কারণে কিন্তু তালা ভেঙে ইডি আধিকারিকরা ভেতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু জানা সম্ভব হয়নি যে শাহজাহান শেখ সেখানে ছিল কিনা। কিন্তু এটা কিন্তু পরিষ্কারভাবে সূত্র মারফত জানা যাচ্ছে যে শাহজাহান শেখ এলাকাতেই আছে এবং সে বাড়িতেই আছে, এবং এই মুহূর্তে সেখানে কিন্তু পুলিশ যথেষ্ট মোতায়েন করা হয়েছে, এবং শাহজাহান শেখের যে অনুগামীরা রয়েছে তারাও কিন্তু এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এবং যে এই যে সরবেরিয়াতে যে তিনটে রাস্তা, বাসন্তী থেকে ক্যানিংয়ের দিকে যে রাস্তাটা চলে গেছে, সেখানে হাফ কিলোমিটার দূরে গিয়ে একটা মপ তৈরি করেছে শাহজাহান শেখের অনুগামীরা, এবং যেটা মিনাখার দিকে চলে আসছে সরবেরিয়ার থেকে, সেখানে শাহজাহান শেখের অনুগামীরা একটা মপ তৈরি করে রেখেছে, এবং ধামাখালির দিকে যে রাস্তাটা গেছে সরবেরিয়ার থেকে, সেখানে একটা মপ তৈরি করে রেখেছে। এবং এই যে তিনটে রাস্তায় যে তিন জায়গায় যে মপ তৈরি করে রেখেছে, একরকম বলা যেতে পারে ব্যারিকেড করে রেখেছে। তুমি যেটা বলছো তার মানে মিনাখায় এই যে 50 জন, আমাদের আরেক প্রতিনিধি কল্যাণ মণ্ডল বলেছেন যে মিনাখায় এই মুহূর্তে 5 কোম্পানি সেন্ট্রাল ফোর্স অপেক্ষা করছে, মানে তারা এখান থেকে চলে গেছে, এই হামলায় তারা ওখানে আছে। তার মানে যে কোনোভাবে ইডি বা সেন্ট্রাল ফোর্স যাতে ঢুকতে না পারে তার জন্য ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছেন গ্রামবাসীরা। হ্যাঁ সেরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। হ্যাঁ সেরকমটাই কিন্তু মনে করা হচ্ছে অয়নদা, যে এই যাতে ইডি আধিকারিকরা বা সেন্ট্রাল ফোর্স যাতে না ঢুকতে পারে, বা কোনো রকম রিপোর্টাররা সাংবাদিকরা যাতে না ঢুকতে পারে, সেই কারণেই কিন্তু তিনটে রাস্তায় তিনটে জায়গায় কিন্তু ব্লক মানে মোতায়েন করে রাখা হয়েছে। শাহজাহান শেখের যেসব অনুগামীরা তারা কিন্তু মোতায়েন রয়েছে, এবং যাতে যেতে না পারে সেই কারণেই কিন্তু এখানে মোতায়েন রয়েছে। এবং সাধারণ মানুষ যেতে গেলে, বাইক নিয়ে যেতে গেলে কিন্তু তাদের রীতিমতো চেক করা হচ্ছে যে তারা কোথায় যাচ্ছে, কি কারণে যাচ্ছে, রীতিমতো কৈফিয়ত দিতে যেতে হচ্ছে। এবং আমাদের যে গাড়িটা ভাঙা হয়েছিল এবং যে ক্যামেরাটা ভাঙা হয়েছিল, সেই ক্যামেরাটার কিন্তু কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, এবং গাড়িটা কিন্তু পুলিশ মারফত খবর পাওয়া গেছে গাড়িটা সেখানে রয়েছে, কিন্তু ক্যামেরাটার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এবং আমাদের যে দুজন আহত হয়েছে, আমাদের যে ক্যামেরা পার্সন এবং আমাদের যে সাংবাদিক আহত হয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে চিকিৎসা একদম আমাদের গাড়ি ওখানেই রয়েছে, ভাঙচুর অবস্থায় গাড়ি রয়েছে, ক্যামেরা খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ ক্যামেরাও ব্যাপক ভাঙচুর করা হয়েছে। আর দেখছেন আমাদের ক্যামেরা পার্সন বিপুল আহত হয়েছেন, কারণ তাকেও ব্যাপক মারধর করা হয়েছে। আর ক্যানিং হাসপাতালে ভর্তি রয়েছেন, হাসপাতালের সামনে থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অনুপ। কি অবস্থা এখন বিপুলের, এবং ডাক্তাররা কি বলছেন, আর এখন পরিস্থিতি কি? ওখানে কি আরো সংবাদ মাধ্যমের কর্মীরা ভর্তি আছেন? দেখো, ইতিমধ্যে চিকিৎসকরা যেটা জানিয়েছেন তার চিকিৎসা কিন্তু করা হয়েছে, এবং তাকে অবজারভেশনে রাখা হয়েছে, তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে, কারণ তাকে বেধড়ক মারধর করা হয়েছে এমনই অভিযোগ করছে আমাদের ক্যামেরা পার্সন বিপুল। তবে সেই ঘটনায় সে গুরুতর আহত হয়েছে, তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসা হয়েছে। শুধু তাকেই নয়, এবং আমাদের যে গাড়ি চালক তপন, তাকেও মারধর করা হয়েছে, এবং তার গাড়িটিও কিন্তু এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনই তিনি জানিয়েছেন।
জানিয়েছেন, তাকেও কিন্তু ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার আধিকারিক সংগত ঘোষ এবং বিভিন্ন পুলিশ আধিকারিকরা তারা আসেন, তার সঙ্গে কথা বলেন। তবে তাকে কিন্তু ইতিমধ্যে চিকিৎসকরা তার চিকিৎসা করিয়েছেন এবং ওষুধপত্রও দিয়েছেন এবং তিনি পর্যবেক্ষণে রয়েছেন। তবে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পরে কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে আমাদের ক্যামেরা পার্সন, এমনকি গাড়ির চালক। তবে আমাদের যে প্রতিনিধি গিয়েছিলেন অমিত দা, তাকেও বেধড়ক মারধর করা হয়েছে, তারও কিন্তু নাক মুখ থেকে রক্তও বেরিয়েছে এবং তার কিন্তু শরীরে বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। যেমন ইডি একদিকে এই যে শাহজাহান শেখের বাড়িতে যে তল্লাশি করার জন্য গিয়েছিল, রেশন দুর্নীতি নিয়ে সেই ইডির আধিকারিকদেরও মারধর করা হয়েছে এবং একদম তার সঙ্গী সাথীদেরও মারধর করা হয়েছে বলে আমাদের প্রতিনিধি অমিত আহত হয়েছেন, আমাদের ক্যামেরা পার্সনকে দেখলেন। আর তপন গাড়ি চালক, তিনিও আহত, কিন্তু তার গাড়ি এখনো ওখানেই পড়ে রয়েছে, ভাঙচুর করা হয়েছে তার গাড়ি। আমাদের প্রতিনিধি অমিত এখন বেসরকারি হাসপাতালে, তার মাথায় আঘাত লেগেছে, নাক ফেটে রক্ত বেরিয়েছে। অর্থাৎ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম, কোনো সংবাদ মাধ্যমই বাঁচেনি, সবাইকে মারধর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, ইডির 5টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমাদের চিফ রিপোর্টার তুহিন যেটা বললেন, একেবারেই এলাকা ভিত্তিক এবং বেতাজ বাদশা বলে পরিচিত যিনি শেখ শাহজাহান, তাঁরই অনুগামীরা এইভাবে ভাঙচুর করেছেন, এইভাবে হামলা চালিয়েছেন। যেটা বলছিলাম যে এর আগে আমি বারবার সকাল থেকে বলছি যে এর আগে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে যাওয়া হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার হয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন, অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছেন। কখনো এই ছবি আমরা দেখতে পাইনি, আমাদের উপরেও এরকম হামলা হয়নি। কিন্তু বিরোধীরা আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন। সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, রয়েছেন আমাদের চিফ রিপোর্টার তুহিন। সত্যি তো বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, কিন্তু আমাদের ওপরে হামলা, এইভাবে হামলা আমরা দেখিনি। আমাদের ওপরে মানে কি সংবাদ মাধ্যমের ওপরে হামলা এবং ইডি আধিকারিকদের ওপরে হামলা তো আছেই, কিন্তু এটা কি লোকাল এলাকা ভিত্তিক, নাকি যেটা বলছেন বিরোধীরা যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে? দেখো, আজকের যে সকালে ঘটনা ঘটেছে সেটা নজিরবিহীন ঘটনা। সকাল 8:20 সময় ইডি আধিকারিকরা রেড করতে গেলেন এবং তারপরে তারা তালা ভাঙার চেষ্টা করলেন এবং তারপরে বাধাপ্রাপ্ত হলেন। তারপর দেখা গেল কি যে তুমুল বিক্ষোভ, গ্রামবাসীরা ঘিরে ধরলো ইডি আধিকারিকদের এবং সেখানে সংবাদ মাধ্যমরা ছবি তুলছিল বলে তাদের ওপরও আক্রমণ করা হলো, হামলা করা হলো। সিআরপি জওয়ানরা উপস্থিত ছিলেন, কিন্তু ইডি আধিকারিকরাও কিন্তু বাঁচলেন না, তাদের ওপরও হামলা করা হলো এবং সংবাদ মাধ্যমের ওপর হামলা করা হলো। সাংবাদিকরা আহত হলেন, ইডি আধিকারিকরা আহত হলেন, পরের পর গাড়ি ভাঙচুর করা হলো। এই ঘটনা নজিরবিহীন এবং এই ঘটনাকে কেন্দ্র করেই বা এই ঘটনাকে উদাহরণ তুলে ধরেই কিন্তু বিরোধীরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলছেন। এখানেই প্রশ্ন, তাহলে কি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এইরকমই গোটা রাজ্যের চিত্র? কিন্তু সেখানেই একটা প্রশ্ন বারবার আসছে, তার কারণ অতীতে যে সমস্ত ছবি দেখা গিয়েছে সেই ছবির তাহলে সেই ছবি তাহলে মনে করিয়ে দিতে হয়। তুমি যেটা একটু আগেই বলছিলে অয়ন, যখন ইডি আধিকারিকরা রেড করতে গিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে বাড়িতে, সিবিআই বিভিন্ন জায়গায় রেড করেছে, অনুব্রত মণ্ডলের বাড়িতে রেড হয়েছে, তখন কি এই ধরনের আইন শৃঙ্খলা সমস্যায় পড়তে হয়েছে ইডি আধিকারিকদের? তখন কি সংবাদ মাধ্যমের উপর এইভাবে হামলা হয়েছে? ইডি আধিকারিকদের সেখানে কি তল্লাশি করতে দেওয়া হয়নি? গ্রামবাসীরা এসে বা এলাকার মানুষ এসে বিক্ষোভ দেখিয়ে তাদেরকে বাধা দিয়েছে? কই, সেরকম কোনো চিত্র তো নেই। তবে আজকের ক্ষেত্রে এই চিত্র নজিরবিহীন এবং যে ঘটনা হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু যেটা মনে করা হচ্ছে বা যেটা বলা হচ্ছে যে এটা স্থানীয় ঘটনা, স্থানীয়ভাবে হয়েছে, অর্থাৎ বেতাজ বাদশাহ শাহজাহান শেখ, তার দলবল, তার অনুগামীরা এটা হামলা চালিয়েছেন। তিনিও তৃণমূল নেতা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তারা হামলা চালিয়েছেন সংবাদ মাধ্যমের ওপর, তারা হামলা চালিয়েছেন যারা রেড করতে গিয়েছিলেন তাদের ওপর। কিন্তু এটা স্থানীয় একটা ঘটনা, এটা একটা বিক্ষিপ্ত ঘটনা। এই বিক্ষিপ্ত ঘটনা, স্থানীয় ঘটনা তুলে ধরে সারা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ সেটা বলা কি সমীচীন? তার কারণ যে আগের যে সমস্ত চিত্র, যেখানে বিভিন্ন জায়গায় ইডি আধিকারিকরা রেড করেছেন, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মল্লিকের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি রেড করেছে, তখন তো এই ধরনের সমস্যা হয়নি। গোটা রাজ্যের যদি আইন শৃঙ্খলা
শৃঙ্খলার সমস্যা হতো, তাহলে তো তখনও এই বিষয়গুলো ঘটতো এবং তখনও কখনো তো হয়নি। হামলা এবং হতো। এখন যেটা আরো হচ্ছে তুহিন, যা খবর পাচ্ছি তাতে হচ্ছে ওই এলাকায় মিনাখার সীমানা পর্যন্ত এই ফেরোসাস গ্রামবাসীরা তারা ব্যারিকেড করে রেখে দিয়েছেন যাতে সংবাদ মাধ্যমও না ঢুকতে পারে, সিআরপিএফ তো না ঢুকতেই পারে, সংবাদ মাধ্যমও না ঢুকতে পারে। অর্থাৎ ওই এলাকাটা কবজা করে ফেলেছেন ওই এলাকার বেতাজ বাদশাহ শাহজাহান শেখের অনুগামীরা। একেবারেই এবং এই এলাকায় কেউ ঢুকতে পারছে না। সংবাদ মাধ্যমের প্রতিনিধি যদি এখন ঢুকতে চান ঢুকতে পারবেন না, না। কোনো পুলিশ যদি ঢুকতে চায় ঢুকতে পারবে না, কোনো ইডি আধিকারিক বা সিবিআই আধিকারিক যদি ঢোকার প্রয়োজন হয় তারা ঢুকতে পারবে না, সিআরপি ঢুকতে পারবে না। তার কারণ তারা পুরো কবজা করে রেখেছেন স্থানীয়ভাবে, অর্থাৎ এই এলাকাটাই পুরো দখল করে রেখেছে। এবং এই এলাকায় স্থানীয়ভাবে যে আইন শৃঙ্খলার সমস্যাটা তৈরি হয়েছে না, ঠিক এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শাসক দল তৃণমূল কংগ্রেসও সেটা বলছে, ওখানে আইন শৃঙ্খলার সমস্যা হয়েছে। কিন্তু তা বলে বিরোধীরা যেটা অভিযোগ করছে, শুভেন্দু অধিকারী যেটা অভিযোগ করছেন যে এটা রাজ্যের আইন শৃঙ্খলার সমস্যা এই ঘটনাকে দিয়ে, সেটা হয়তো ততটা ঠিক নয়। তার কারণ অতীতের যে ছবিগুলো যেটা তোমাকে বলছিলাম, তাহলে সেই ছবিগুলো তাই তুলে ধরতে হয়। যখন এই ধরনের রেড হয়েছিল তখন তো এই ধরনের ঘটনা ঘটেনি, এই ধরনের নজিরবিহীন হামলার ঘটনা সংবাদ মাধ্যমের ওপর, যারা রেড করতে গেছে তাদের ওপর, সিআরপি জওয়ানদের ওপর এই ধরনের হামলার ঘটনা ঘটেনি। সেই ধরনের কিন্তু বারবার আসছে। একেবারে বিরোধীদের এই অভিযোগটা একেবারে সার্বিকভাবে এই অভিযোগটা সারবত্তা আছে কিনা সেটা নিয়েই প্রশ্ন উঠছে। কারণ এই এলাকা একেবারে সরবেরিয়া এলাকা, সন্দেশখালীর সরবেরিয়া এলাকা, সেই এলাকাটাই এখন শাহজাহান শেখের অনুগামী ঘনিষ্ঠদের একেবারে হাতের মুঠোয় চলে এসেছে। গোটা বাড়ি বলা যায় বড় অংশ জুড়ে ঘিরে রেখেছেন গ্রামবাসীরা। যদিও যা জানতে পারছি আমরা, মিনাখায় 5 কোম্পানি 50 জন, 5 কোম্পানি নয় 50 জন সেন্ট্রাল ফোর্সের জওয়ান তারা আটকে আছেন। আরও নাকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদেরকে পাঠানো হচ্ছে। তাহলে কি আবার নতুন করে সরবেরিয়া ঢোকার কোনো সম্ভাবনা আছে এই সেন্ট্রাল ফোর্সের, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের? নতুন করে নাকি কলকাতা থেকে যাচ্ছে মিনাখায় নতুন করে কেন্দ্রীয় বাহিনী? আর ইতিমধ্যেই রাজনৈতিক তরজা তো শুরু হয়েছেই, কিন্তু শুধু সরবেরিয়া নয়, বিভিন্ন জায়গাতেই ইডি বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। তার মধ্যে এখানেই বড়সড় হামলার মুখে পড়ল ইডি, শুধু নয় আমরাও। আর অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি কি বলছেন এই ঘটনা সম্পর্কে দেখুন। ইডি কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় সংস্থা, তাদের তো খোঁজের অভাব নেই, খোঁজ নিয়ে আসবে। যেখানে যেখানে হামলা হয়েছে সেখানে তারা খোঁজ নামাবে, তবে না বুঝবো যে হ্যাঁ ইডির দম আছে। আমি বলি না ইডি মোদির ইডিয়েট, তাই মার খাচ্ছে। ওরা তো জানে পশ্চিমবঙ্গ এরকম, তাই বেশি খোঁজ নিয়ে আসবে, মোকাবেলা করবে। আর তৃণমূল মুখপাত্র সাংসদ শান্তনু সেন, তিনি কি বলছেন দেখাবো। দেখুন, ইনভেস্টিগেটিং এজেন্সির অফিসাররা স্থানীয় মানুষদের বিভিন্নভাবে প্ররোচিত করেছে, তাই স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত রিয়াকশন হয়েছে। বিশেষ করে এই বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদিন দিল্লি পরিচালিত এই কনস্পিরেসি চলছে। তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়। যারা মিডিয়ার ওপর আক্রমণ করেছেন, মিডিয়ার ওপর আক্রমণকে তৃণমূল কংগ্রেস কখনো সমর্থন করে না, এক্ষেত্রেও করছে না।